नमो तच्चा भगवतो अरहतो सम्बुद्धस्स জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। আজকে অবশ্য বান্তের সঙ্গে একটু কথা বলছিলাম, বান্তের সঙ্গে কথা বলে বুঝলাম যে ওই যে পরিবর্তন ওই একটু একটু করে পরিবর্তন আছে না, বান্তে একটু করে যেটা পরিবর্তন থাকে ওইটাই, ওই প্রত্যেকটা অবস্থার এই সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলা। তা আমি পরে বুঝলাম যে ওই আমরা যে পাঠান পড়ছিলাম পাঠান এটা থেকে এটা একটু করে হইলে হয়ে যাবে। তো শেষ পর্যন্ত ওই যে বহু প্রকারীয় বিভাজন করা যায়। আচ্ছা, তার মানে এটা বহু প্রকার, মানে এটার কোনো অন্ত নাই, শেষ নাই। বহু মানে ও আচ্ছা আচ্ছা, ওইটা মানে পাঠানের পরে তো আমরা এটা বুঝছিলাম ওই হ্যাঁ পাঠান যখন ডুববে তখন তো ওখানে হ্যাঁ এখনো সেম বিষয়গুলো সেম, এটা এগুলো থাকবে, ওগুলোর সঙ্গে থেকে ওটা হইলে ওটা আরেক রকম হয়ে গেছে, ওটা হইলে ওটা আরেক রকম হয়ে গেছে, ওটা হইলে ওটা আরেক রকম হয়ে গেছে, এইভাবে ওইটা আরেকটা। তার মানে এটা মধ্যে একটা পরিবর্তন প্রবাহ আর কি সবকিছু। হ্যাঁ না, আমরা ইয়াতে পড়ছিলাম না, আগে অর্থ সংগ্রহের মধ্যে পড়ছিলাম না, পাঠান বুঝলে, পাঠান বুঝে গেলে অভিধর্ম আর কোনো কঠিন কোনো কিছু নাই, ইজি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। পাঠান না বুঝলে অসুবিধা। উপাসক, তাহলে আমরা শুরু করি। পেজ নাম্বার হচ্ছে যে পেজ নাম্বার 57। তাহলে আমরা এই রূপস্কন্দ অসংশ্লিষ্ট সংশ্লেষিক ওগুলো আমরা একটু পড়ে চলে আসছিলাম আর কি একটু পর্যন্ত। রূপস্কন্দ ওইখানে ওই প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে আমরা প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে আসছিলাম তো। এক নম্বর ঠিক বা তিনটি করে বর্ণনা, ত্রয়ী বা তিনটি করে বর্ণনা, এটার মধ্যে 152 নম্বরে। তারপরে রূপস্কন্দ বিপক্ষ নহে, বিয়োগ ধর্ম নহে। চারটি স্কন্ধ কখনো কখনো বিপাক, কখনো কখনো বিয়োগধর্মের ধর্ম, কখনো কখনো বিপক্ষ নহে, বিয়োগধর্মের ধর্ম নহে। হ্যাঁ ঠিক আছে মানতে, আপনাকে যেটা বলছেন বন্দনা মানতে মঙ্গল। রূপস্কন্ধ কখনো কখনো উপাদানীয়, তৃষ্ণা দৃষ্টি মান বশীকৃত উপাদানীয়, উপাদানের বাসক্তি অবলম্বন, কখনো কখনো উপাদানীয়, অগৃহীত উপাদানীয়। চারটি স্কন্ধ কখনো কখনো উপাদানীয়, কখনো কখনো উপাদানীয়, কখনো কখনো অনুপাদানীয়। আসক্তির অবলম্বন নয়। আচ্ছা, তাহলে রূপস্কন্ধ অসংশ্লিষ্ট সংশ্লেষিক। এখানে অসংশ্লিষ্ট মানে হচ্ছে যে কি
সংশ্লিষ্ট নয়। কিসের সঙ্গে সংশ্লিষ্ট নয়? নামের সঙ্গে। নামের সঙ্গে? হ্যাঁ, অসংশ্লিষ্ট। আমরা ঠিক আছে, কিন্তু অসংশ্লিষ্ট হইলেও কিন্তু সংশ্লেষিক। সংশ্লেষিক মানে হচ্ছে যে কিন্তু এটার কারণে আমরা দুঃখ, নাম ছাড়া ক্লেশ উৎপন্ন হয় না। হ্যাঁ, মানে এটার কারণে আমরা কিন্তু দুঃখ প্রাপ্ত হই। এটার সঙ্গে রূপের ওরকম কোন সংশ্লিষ্টতা নাই, সংযুক্ততা নাই। নাম সম্পূর্ণ আলাদা জিনিস, রূপ সম্পূর্ণ আলাদা জিনিস। এই জন্য এটাকে অসংশ্লিষ্ট আপনি বলতে পারেন, সংশ্লিষ্ট। হ্যাঁ, কিন্তু সংশ্লেষিক। এ আমাকে ক্লিষ্ট করে, দুঃখ দেয়, দুঃখ প্রদান করে, সেই হেতুতে সংশ্লেষিক। যখন সেটা নাম যুক্ত হয় এবং তখন আর কি, তাছাড়া তো অসংশ্লিষ্ট। ঠিক আছে। হ্যাঁ, নাম যুক্ত হইলে এটার পরিবর্তনে আমাদের কোনো সময় আরাম লাগে, কোনো সময় দুঃখ লাগে না। হ্যাঁ, বলতে কোনো সময় এটা আমাদেরকে ক্লিষ্ট করে ফেলে। মানে এমনি তো চিন্তা করলে আমাদের নাম ছাড়া আমাদের কায়টা তো একটা জড় পদার্থের মতো, তাই নয় কি? অবশ্যই। কারণ অনুভূতিটা সবগুলো নাম দ্বারাই জানা হয়, এমনি আসলে পাবিত হলে তখন বোঝার চেষ্টা করি আর কি। আহা, এই শরীরের মধ্যে এটা কি একটা অবস্থা। আচ্ছা, 4টি স্কন্ধ কখনো কখনো সংশ্লিষ্ট সংশ্লেষিক, কখনো কখনো অসংশ্লিষ্ট সংশ্লেষিক, কখনো কখনো অসংশ্লিষ্ট অসংশ্লেষিক। তারপরে এরপরে 4টি স্কন্ধ কখনো কখনো সংশ্লিষ্ট সংশ্লেষিক, সংশ্লিষ্ট এবং সংশ্লেষিক, আর 4টা স্কন্ধ বানতে ওই 4টা আর কি। আবার নামের ক্ষেত্রে 4টা। অসংশ্লিষ্ট সংশ্লেষিক হতে পারে, কোনো কিছু না। হ্যাঁ, হতে পারে, অরহত না হওয়া ছাড়াও হতে পারে। আমরা সবসময় যেগুলোর প্রতি ওইভাবে থাকি, সংশ্লিষ্ট থাকি, অসংশ্লিষ্ট থাকি না। যখন মধ্যে জ্ঞান জ্ঞান সম্পদ থাকা হয় তখন তো ক্লিষ্ট হয় না। জ্ঞান ছাড়াও, জ্ঞানের ব্যাপার ছাড়াও, যেমন অহেতুকের ব্যাপার আছে কতগুলো। আচ্ছা, হ্যাঁ, অহেতুক ব্যাপার আছে। হ্যাঁ, এবং সূক্ষ্ম কিছু বিষয় আছে যেটা আমাদের পাত্তাও দিই না আমরা। হ্যাঁ, এগুলো তো হয়, এগুলো ঠিক আছে। হ্যাঁ, এভাবে নানাভাবে হতে পারে। মানে ক্লিষ্ট হওয়া তো একটা তো অকুশল টোটালি, তাই না? সেটা কি ওরকম তো অকুশল কর্ম হয় না। ঠিক আছে। হ্যাঁ, কখনো কখনো অসংশ্লিষ্ট অসংশ্লিষ্ট হ্যাঁ, সংশ্লেষিক। কখনো কখনো অসংশ্লিষ্ট অসংশ্লেষিক। হ্যাঁ, রূপস্কন্ধ অবিতর্ক অবিচার। রূপস্কন্ধ অবিতর্ক অবিচার বলতে রূপস্কন্ধের মধ্যে তো বিতর্ক বিচার এগুলো নাই, নাম যুক্ত হলে না তখন বলতে। হ্যাঁ, 3টি স্কন্ধ কখনো কখনো সবিতর্ক সবিচার। 3টে স্কন্ধ। 3টে স্কন্ধ বলতে এখানে বিজ্ঞান দিয়েছে। বেদনা, সংজ্ঞা, সংস্কার। বিজ্ঞান বাদ যাবে না, তো বাদ গেলে বেদনা বাদ যেতে পারে। না, বেদনা বাদ দিলে মধ্যে আগে বাকিগুলো আসছে না, কারণ অনুভূতি ছাড়া তো এগুলো আসবে না। তাহলে 3টে স্কন্ধ বললে বিজ্ঞানকে বাদ দিলে হবে? বিজ্ঞান গঠিত না হলে তো হতে পারে, বানতে বিতর্ক হতে পারে না, নাকি নয়? ওটাও বিজ্ঞান না, বিজ্ঞানের সূচনা তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। অনেক সূচনা শুরু হয়। ঠিক আছে। হ্যাঁ, বিজ্ঞান আর তো অনুভূতি আসবে না। ঠিক আছে, এটাও ঠিক আছে। লাগে গেছে না তাহলে এখানে 3টা বলাতে লেগেছে। ঠিক।
তিনটে স্কন্ধ কখনো কখনো সবিতর্ক সবিচার, কখনো কখনো অবিতর্ক অবিচার, বিচার মাত্র। সুকুমার বাবু দেখে পেলেন না চ্যাট জিপিটির মধ্যে ইয়া কানেক্টিং করে রাখেন আর একটা মোবাইলে। এটা অনেক সময় স্ক্রিনশট নিয়েও ইয়া করতে পারেন, ঠিক ওই জায়গাটা দিলে এটা একটু সুন্দর করে বুঝাই দাও বললে ও সুন্দর করে বুঝাই দেয়। হ্যাঁ চ্যাট জিপিটি। ও আচ্ছা, তাই নাকি? এই জায়গাটা আপনি শুধু স্ক্রিনশট দিয়ে ওকে দিলে এটা একটু বুঝাই দাও। আচ্ছা আচ্ছা, সে আরে ভালো ঠিক আছে। তাহলে তোমার তো এখন ত্রিপিটক পড়তে হলে যদি কারো মানে শ্রদ্ধা সম্পন্ন কোনো ব্যক্তি পড়তে চায় পড়তে পারবে, এখনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে কিছু নিজস্ব কিছু অভিজ্ঞতা জ্ঞান না থাকলে ও মাঝে মধ্যে ভুল করা যায় চ্যাট জিপিটি এ। ভুলগুলো আরো ভয়ঙ্কর ধরনের ভুল করে। জ্ঞান না থাকলে বুঝবে না, ভুল না শুদ্ধ। বান্ধব এখানে আবার লিখছে কি নিচে সংস্কার স্কন্ধ কখনো কখনো সবিতর্ক সবিচার। ও ওই সংস্কারকে বাদ দিয়ে সংস্কারটা বাদ দিয়েছে বান্ধব, ঠিক আছে বুঝছি। তারপরে তাহলে কি কখনো কখনো সবিতর্ক সবিচার তিনটে স্কন্ধ, তিনটে স্কন্ধ কখনো কখনো সবিতর্ক সবিচার, কখনো কখনো অবিতর্ক কখনো কখনো বিচার মাত্র, আবার কখনো কখনো অবিতর্ক অবিচার, সবকিছু হচ্ছে, সব রকমই হচ্ছে। আর সংস্কার স্কন্ধ কখনো কখনো সবিতর্ক সবিচার, কখনো এটাকে আলাদা করে লিখছে আর কি, কেন কি জানি। কখনো কখনো অবিতর্ক অবিচার, অবিতর্ক বিচার, আবার কখনো কখনো অবিতর্ক অবিচার, সব রকমই আছে, কোনো রকমের বাদ নাই। হ্যাঁ হবে তো বান্ধব, ঠিক আছে। কখনো কখনো সংস্কার স্কন্ধ সম্পর্কে এভাবে বলা অকর্তব্য, বলা উচিত নয় যে তা অর্থাৎ সংস্কার স্কন্ধ সবিতর্ক সবিচার বা অবিতর্ক বিচার মাত্র বা অবিতর্ক অবিচার। ও আচ্ছা, ওই জন্য সংস্কার একটা বাক করছে বানতে, এই জন্য বাক করছে যে। তারপরে রূপস্কন্ধ প্রীতি সহগত বা সুখ সহগত বা উপেক্ষা সহগত। এভাবে বলা উচিত নয়। রূপ স্কন্ধ প্রীতি সহগত বা সুখ সহগত বা উপেক্ষা সহগত। ও আচ্ছা, হ্যাঁ। এগুলোর কোনো ব্যাপার নেই, বেদনার সঙ্গে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বেদনা স্কন্ধ কখনো কখনো প্রীতি সহগত হয়ে থাকে কিন্তু সুখ সহগত বা উপেক্ষা সহগত হয় না। এটা আবার কি? বেদনা স্কন্ধ কখনো কখনো প্রীতি সহগত হয়ে থাকে, যখন প্রীতি সহগত হয়ে থাকে তখন সুখ সহগত বা উপেক্ষা সহগত হয় না, ঠিকই আছে। প্রীতি থাকবে থাকবে না, না এগুলো থাকবে না, এটা তো ওটা চলে যায়। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, ওই সময়ে কখনো কখনো বেদনা স্কন্ধকে প্রীতি সহগত বলা উচিত নয়। যখন প্রীতি থাকে না তখন প্রীতি সহগত বলা উচিত নয়। ও আচ্ছা, এটা বোঝানো হচ্ছে না। তিনটে স্কন্ধ কখনো কখনো প্রীতি সহগত, কখনো কখনো সুখ সহগত, কখনো কখনো উপেক্ষা সহগত, কখনো কখনো প্রীতি সহগত বা সুখ সহগত বা উপেক্ষা সহগত বলে বলা উচিত নয় তিনটে স্কন্ধ। ঠিক আছে। তার মানে এগুলোকে মানতে একেবারে ওই যে
মানে এগুলোতে বুঝার কোনো কিছু নাই, এই যে জিনিসগুলো আছে এটা তো আমরা বুঝতেছি, এখন পড়লেই বুঝে যাচ্ছে যে এরকমও হতে পারে, হয় হয়তো এইভাবে আমরা এগুলোকে বলতে কখনো বিভক্ত করে বিভাজন করে দেখি নাই। তবে এরকম যে অনন্ত প্রকার হয় এটা আমরা কিন্তু অর্থ সংগ্রহ পরে কিন্তু বুঝে গেছিলাম তখনও। ওই পঠনের কারণে বুঝে হয়েছে আর কি বলতে গেলে। তো ওখানে এটা বুঝছি আর এখানে এটা সরাসরি লেখা আছে, লেখিও এটার কোনো সমাপ্তি কিন্তু করে নাই, বহু প্রকার লাস্টে লাগাইতে বাধ্য। পাঠানে যেরকম সমাপ্তি নাই, মানে তার মানে বলতে এখানে এগুলো দ্বারা বোঝানো হচ্ছে কি, মানে বিভাজন কিভাবে করা উচিত বা করতে হয়, এগুলা মানে নাম আর রূপের কাছে এটা বোঝানোর জন্য এগুলো করছে বান্ত কি বিভঙ্গ বাংশ আর কি। একবার ব্যাখ্যা করছিলাম যে ববাঙ্গ ব্যাখ্যা করছিলাম যে অনিত্যতা ববাঙ্গের মধ্যে নামের অনিত্যতা, ওই জায়গাটা বুঝলে এগুলো একদম মানে ইজি। ববাঙ্গের মধ্যে নামের অনিত্যতা মানে কত দ্রুত অনিত্য হচ্ছে এটা বলতে গিয়ে এক সময় কিছু আলোচনা করছিলাম আমরা আমাদের এই ক্লাসে বলতে। মানে আমি বলছিলাম যে এটার একটা দ্রুত, কত দ্রুত পর্যন্ত বুঝতে পারেন এটা বলতে গিয়ে। আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে রূপস্কন্ধ দর্শনের দ্বারা বা ভাবনার দ্বারা পরিচয়ের জন্য। হ্যাঁ, এটা তো বুঝছেন, চারটি বাদে এটা তো বুঝছেন তো। না, এটা দর্শনগত নাম রাখবো তো অবশ্যই। রূপস্কন্ধ দর্শনের দ্বারা ভাবনার দ্বারা পরিত্যাজ্য নয়, এটাকে পরিত্যাজ্য করা যায় না, এটা এটার মতো থেকে যাবে। ওটা কেমনে পরিত্যাজ্য করা হবে বলতে, এটা দর্শনগত ভাবনার দ্বারা সেটা বলছি, কিন্তু পরিত্যাজ্য করা যাবে না, তো ঠিক আছে। চারটি স্কন্ধ কখনো কখনো দর্শনের দ্বারা পরিত্যাজ্য হয়তো, ঠিক আছে। কখনো কখনো ভাবনার দ্বারা পরিত্যাজ্য, কখনো কখনো দর্শনের দ্বারাও পরিত্যাজ্য নয়, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য নয়। ওগুলো আমরা আগে আলোচনা করছিলাম, যেটা জানি এগুলো আমরা, কোনো সমস্যা নেই। রূপস্কন্ধ দর্শনের দ্বারাও পরিত্যাজ্য হেতুক নয়, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য হেতুক নয়। চারটি স্কন্ধ কখনো কখনো দর্শনের দ্বারা পরিত্যাজ্য হেতুক, কখনো কখনো ভাবনার দ্বারা পরিত্যাজ্য হেতুক, কখনো কখনো দর্শনের দ্বারা ও পরিত্যাজ্য হেতুক নহে, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে। রূপস্কন্ধ আশ্রয়গামী নহে, অপচয়গামীও নহে। অর্থাৎ পুনর্জন্ম সঞ্চয়কারী মানে আশ্রয়গামী। চারটি স্কন্ধ কখনো কখনো আশ্রয়গামী, কখনো কখনো অপচয়গামী, কখনো কখনো আশ্রয়গামীও নয়, অপচয়গামীও নয়। আচ্ছা বলতো, আমরা আগে পড়ছিলাম না, এটা কি এই নাম স্কন্ধের বিষয়গুলো আগে না? আচ্ছা, তাহলে এখানে ওই আপনি যেটা একটু আগে বলছেন, বাদ যেটা বলছেন ডিফারেন্টটা,
চারটি স্কন্ধ কখনো কখনো অচয়গামী, কখনো কখনো অপচয়গামী, কখনো কখনো আচয়গামীও নহে, অপচয়গামীও নহে। রূপস্কন্ধ শিক্ষ নহে, অশিক্ষ নহে। চারটি স্কন্ধ কখনো কখনো শিক্ষ, কখনো কখনো অশিক্ষ, কখনো কখনো সূক্ষ্ম নয়, অশিক্ষ নয়। রূপস্কন্ধ পরিত্য অর্থাৎ সীমিত। রূপের মধ্যে কোনো শিক্ষ অশিক্ষের ব্যাপার নাই, না এটা তো নাই বানতে। হ্যাঁ কেমনে থাকবে? নামের মধ্যে আছে। হ্যাঁ বানতে রূপস্কন্ধ পরিত্য, পরিত্য মানে স্থির ছিল না, এটা সীমিত, সীমিত। হ্যাঁ, রূপের স্কন্ধ তো সীমিত, পরিত্য মানে ইয়ে আছে, পরিধি আছে আর কি। আচ্ছা পরিত্য অপচয়গামী অর্থ কি বান্ধে? অপচয়গামী হচ্ছে হচ্ছে ক্ষয় যায় আর কি, ক্ষয় করা যায়। আর আচয়গামী হচ্ছে যে মানে সঞ্চয় করা। আচয় মানে সঞ্চয় করা, অপচয় মানে ইয়া করা, হারিয়ে ফেলা আর কি। পুনর্জন্ম। সংস্কারকে সঞ্চয় করে, আর এটা সংস্কার পরিত্যাগ করে, ক্ষয় করে। একটা সংস্কারকে ক্ষয় করে, আরেকটা সংস্কারকে যোগ করে। হ্যাঁ, আচয়গামী যোগ করে আচয়গামী। তারপরে আরা হত নাম্বার দা আরা নাম্বার নো এখন আরা খড়ে 57 পাতা শেষ লাইন তো একদম। চারটি স্কন্ধ কখনো কখনো পরিত্য, কখনো কখনো মহৎগত। 98 পৃষ্ঠায়। কখনো কখনো অপ্রমাণ। রূপস্কন্ধ অনালম্বন, অর্থাৎ নিজে আলম্বন গ্রহণ করে না, ঠিক আছে। চারটি স্কন্ধ কখনো কখনো পরিত্যালম্বন, কখনো কখনো মহৎগত আলম্বন, কখনো কখনো অপ্রমাণ আলম্বন। কখনো কখনো পরিত্যালম্বন বা মহৎগত আলম্বন বা অপ্রমাণ আলম্বন বলে বলা উচিত নয়, যখন হয় না তখন হবে না। রূপস্কন্ধ মধ্যম, রূপস্কন্ধ মধ্যম, এটা কি বলতো? মধ্যমটা আছে পড়ে দেখি। চারটি স্কন্ধ কখনো কখনো হীন, কখনো কখনো মধ্যম, কখনো কখনো উত্তম। রূপস্কন্ধ অনিয়ত। চারটি স্কন্ধ কখনো কখনো মিথ্যা দৃষ্টিতে বিনিয়ত, কখনো কখনো সম্মুখ দৃষ্টিতে নিয়ত, কখনো কখনো অনিয়ত। মানে মধ্যম কেন বলা হলো রূপস্কন্ধকে? রূপস্কন্ধকে মধ্যম হবে না, যে সবকিছুর মধ্যে উত্তম মধ্যম মৃদু এরকম ধরলে থাকবে না মধ্যম। ও আচ্ছা, এটা বলতে 32 প্রকার অস্তিত্বময় রূপস্কন্ধ, এটা মধ্যম রূপ কেমন বুঝলাম না। যাও তাও এটাও পাইতে আপনার পুণ্যের প্রয়োজন হয়েছে না। ও আচ্ছা, ওই দৃষ্টিভঙ্গিতে আছে না, সেদিন উত্তম বলা চলে, ওইটা না হলে নাম আসতো না। হ্যাঁ যাও না, এটা কত উত্তম, এটা ছাড়া আপনি মার্গ লাভ করতে পারতেছেন না। অস্তিত্ব নাই। হ্যাঁ অস্তিত্ব নাই। ঠিক আছে বলতে। এটার প্রতি আসক্তি ত্যাগ করার জন্য বুদ্ধ এই ধ্যান প্রণালী দিয়েছে। ওভাবে দেখলে এটার প্রতি আসক্তি ত্যাগী তো হয় বলে ওটা করার জন্য, কিন্তু আবার ওই দৃষ্টিকোণ থেকে এটা পাওয়ার জন্য অনেক কুশলাদির পরিপ্রেক্ষিতে আপনি এটা পেয়েছেন। অনেক অনেক বলতে। রূপস্কন্ধ অনালম্বন, রূপস্কন্ধের কোনো আলম্বন নেই। চারটি স্কন্ধ কখনো কখনো মার্গ আলম্বন, কখনো মার্গ হেতু, কখনো কখনো মার্গাধিপতি, কখনো কখনো এভাবে বলা অনুচিত যে উহারা অর্থাৎ চারটি স্কন্ধ মার্গালম্বন বা মার্গ হেতু বা মার্গ অধিপতি। আচ্ছা, পঞ্চস্কন্ধ কখনো কখনো উৎপন্ন, কখনো কখনো অনুৎপন্ন, কখনো কখনো উৎপাদী উৎপত্তিশীল, কখনো কখনো অতীত, কখনো কখনো অনাগত, কখনো কখনো বর্তমান। রূপস্কন্ধ অনালম্বন,
আচ্ছা, পঞ্চস্কন্ধ। বান্তে পঞ্চস্কন্ধ কখনো কখনো উৎপন্ন, এটা কি এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বান্তে এখানে? পঞ্চস্কন্ধ তো আছেই, উৎপন্ন উৎপন্ন অতীত অনাগত উৎপাদি রূপস্কন্ধ বর্তমান। অনালম্বন, হুম, অর্থাৎ নিজে ঠিক আছে, আলম্বন গ্রহণ করে না। করেন। রূপস্কন্ধের কোনো বান্তে ক্ষমতা নাই আলম্বন গ্রহণ করার, সেজন্য এটাকে অনালম্বন বলা হয়। ঠিক আছে, বুঝছি বান্তে। নরমালি রূপস্কন্ধ আলম্বন, রূপ তো আলম্বন। এটার নাম যুক্ত হলে আলম্বন হবে বান্তে। চোখের আলম্বন হচ্ছে যে রূপ, চোখের আলম্বন রূপ, অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, এটা তো অন্য জিনিস। আর অনালম্বন বলতে এখানে বোঝানো হচ্ছে যে ও আলম্বন গ্রহণ করতে পারে না, স্বয়ং আলম্বন গ্রহণ করতে পারে না। আচ্ছা, তারপরে 4টি স্কন্ধ কখনো কখনো পরিত্যালম্বন, মার্গালম্বন, কখনো কখনো পরিত্যালম্বন। মার্গ পরিত্যালম্বন নাই তো বান্তে এখানে। না, আমি আরো উপরের থেকে আবার ইয়ে করতেছি যে ও আচ্ছা, আপনি উপর থেকে আসছেন, সরি, হ্যাঁ আচ্ছা। কখনো কখনো মহৎগত আলম্বন, 4টে বাকি 4টে আর কি। কখনো কখনো পরিত্যালম্বন, কখনো কখনো মহৎগত আলম্বন, ওগুলো ওই মানে 4 স্কন্ধ। ওরা ব্যক্তিগত ভাবেও বেদনা আলম্বন না, বেদনা তো সবকিছু মিলিয়ে। তো এটার এগুলো 4টাই কখনো কখনো পরিত্য, কখনো কখনো মহৎগত, আবার কখনো কখনো অপ্রমাণ আলম্বন, কখনো কখনো পরিত্যালম্বন, কখনো কখনো মহৎগত আলম্বন বা অপ্রমাণ আলম্বন বলা উচিত নয়। কখনো কখনো পরিত্যালম্বন, কখনো কখনো মহৎগত আলম্বন বা অপ্রমাণ আলম্বন বলা উচিত নয়। মানুষের যখন নয় তখন বলা উচিত নয় বান্তে। হ্যাঁ, মানুষের কথা অন্য জনের কথা তো বলছে বান্তে, এগুলোও কিন্তু আরো মানে পুরো আমার মতে আর কি আরো ইয়া করা যাইতো আর কি জিনিসগুলোকে বর্তমান সময় উপযোগী করে লেখার একটা ব্যাপার থাকতো, এগুলো লেখার ব্যাকস্যের কারণে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে যে এখানে পর্যন্ত আপনি আসছেন রূপস্কন্ধ মধ্যম। আমি ওইটা নিচে পারা চলে গেছি বান্তে। হ্যাঁ, 4টি স্কন্ধ কখনো কখনো হীন, কখনো কখনো মধ্যম, কখনো কখনো উত্তম। রূপস্কন্ধ অনিয়ত, 4টি স্কন্ধ কখনো কখনো মিথ্যা দৃষ্টি নিয়ত, কখনো কখনো সম্মুখ দৃষ্টিতে নিয়ত, কখনো কখনো অনিয়ত। ঠিক আছে। রূপালম্বন এখানের থেকে শুরু করছেন যে রূপস্কন্ধ অনালম্বন, রূপস্কন্ধ অনালম্বন আগেরটা আপনি বলেছেন। তারপরে 4টি স্কন্ধ কখনো কখনো মার্গালম্বন, কখনো কখনো মার্গহেতুক। হবে তো তারপরে কখনো 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 এভাবে বলা অনুচিত যে ইহারা অর্থাৎ 4টি স্কন্ধ মার্গালম্বন বা মার্গহেতুক বা মার্গাধিপতি। পঞ্চস্কন্ধ কখনো কখনো উৎপন্ন, কখনো কখনো অনুৎপন্ন। এই জায়গাটা বুঝেন নাই যে পঞ্চস্কন্ধ কখনো কখনো উৎপন্ন হয়, কখনো কখনো উৎপন্ন হয় না। তো পঞ্চস্কন্ধ এটা আছে, সেটাই যেন বলছি আর কি, যেটা আছে এটা পুনরায় উৎপন্ন হবার ব্যাপার আর কি।
কোন কোন আমরা প্রত্যেকটা ইয়ার মধ্যে দিয়ে আমরা ইয়া ইয়া করতেছি না, আবার প্রতি চিত্তক্ষণে আমরা স্কন্ধ উৎপন্ন করতেছি না। এই পঞ্চস্কন্ধকে ভিত করে আমাদের যে সংস্কার রাশি উৎপন্ন হচ্ছে, ওগুলোর মাধ্যমে ওইভাবে চিন্তা করেন, বুঝছেন? ও আচ্ছা, তো যেগুলো আমরা পঞ্চস্কন্ধের মাধ্যমে তো সবকিছু হচ্ছে বিপাশনা দ্বারা দেখে যাব, তো সেগুলো তো আর ওইভাবে সংস্কার হচ্ছে না। সংস্কার না হলে পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, নামরূপ উৎপন্ন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে যেহেতু মার্গ এবং মার্গ হেতুকের কথা আসছে, সেই কারণে এটাও আসছে আর কি, এটার সঙ্গে এটার ম্যাচিং আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলতে, হ্যাঁ বুঝছি এখন। সুকান্ত বাবু বুঝছেন? হ্যাঁ বানতে বুঝতেছি। সুকুমার বাবু তো অসাধারণ, উনি একটু করে বুঝিয়ে দিলে ভালো হবে। বুঝুক আর না বুঝুক, সুকুমার বাবু যে বইগুলো যে পড়ে ফেলছে আগে, এটা একটা অসাধারণ। হ্যাঁ, আচ্ছা, আগে পড়ে বুঝলো না? হ্যাঁ, এগুলো পুরা ত্রিপিটক প্রায় উনি শেষ করে ফেলছে, তো মোটামুটি টাচ দিয়ে ফেলছে। রনি বড়ুয়া বলতেছেন যে বুঝাই দেওয়ার জন্য একটু করে না। আমরা যখন নর্মালি আমাদের প্রত্যেকটা চিত্তই যখন আসক্তিতে থাকে, আসক্তি সেটা কুশল পক্ষীয় অকুশল পক্ষীয় দ্বিপক্ষীয় ব্যাপারটাই আসক্তি। আমরা কুশলীয় আকৃষ্ট হই, অকুশলীয় আকৃষ্ট হই, এবং কুশলের খুব চরম পর্যায়ে যেগুলো আছে, রূপবচর কুশল, অল্পবচর কুশল, এগুলোতেও আমরা আসক্তি হই, এগুলোতেও আমরা তৃষ্ণাগ্রস্ত হই। যদিও বা এগুলো তৃষ্ণার ধাপগুলো পর্যায়ভেদে যেমন উন্নত, যেমন তির্যক প্রাণীদের ভালো লাগার বিষয় আমাদের ভালো লাগার বিষয় সেম না। আবার আমাদের মধ্যে ধনী গরিব, দেবমানব, প্রেতমানব, এদের রুচি একই রকম না, এদের ব্যাপার একই রকম না। এভাবে প্রত্যেকটা জায়গার যেমন আলাদা আলাদা করে ব্যাপার আছে, ঠিক যখন মানুষ রূপবচর চিত্ত নিয়ে অবস্থান করে, তখন তাদের আকর্ষণ ওই জাতীয়। অল্পবচর হইলে তখন অল্পবচরে, অল্পবচর ব্যক্তিরা আবার রূপবচরের মধ্যে এসে তাদের আকর্ষণ হয় না বা আসক্তি থাকে না। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অবস্থার মধ্যেই এই আসক্তি বা তৃষ্ণার একটা ব্যাপার রয়েছে। এগুলো ওইভাবে যেইভাবে আমরা চিত্ত উৎপন্ন করব, সেইভাবে ওগুলো ওই পঞ্চস্কন্ধগুলো তৈরি করতেছে, সংস্কার হওয়ার মাধ্যমে সংস্কারিত হচ্ছে। কিন্তু যখন এই প্রত্যেকটা অবস্থাকেই যখন আমরা বিপাশনা দৃষ্টিতে দেখব, বিদর্শন দৃষ্টিতে দেখব, এবং অনিত্য দুঃখ অনাত্মা আকারে যখন দেখা হয়ে যাবে, তখন এগুলো আর এই পঞ্চস্কন্ধ উৎপন্ন, কখনো কখনো অনুৎপন্ন, এই কথাটা এই জন্য আসছে। কখনো কখনো উৎপাদী মানে উৎপত্তিশীল, আবার কখনো কখনো অতীত, যেটা অতীত হয়ে গেছে, আবার কখনো কখনো অনাগত, ভবিষ্যতে উৎপন্ন হবে এটা, তারপরে কখনো কখনো বর্তমানে যেটা আছে না, বর্তমানে সময় আর কি, এটা আমাদের সম্ভব প্রচেষ্টার মতো আর কি, হ্যাঁ, করার সময় আর কি। বর্তমানে যখন আমি এই সংস্কারগুলো উৎপন্ন করি, ওই কখনো কখনো বর্তমান। রূপস্কন্ধ অনালম্বন, চারটি স্কন্ধ কখনো কখনো অতীতালম্বন। পড়ছিলাম না আগে, ও আচ্ছা, না ওই যে একটু একটু করে বাড়াইছে বলছেন যে, হ্যাঁ রূপস্কন্ধ অনালম্বন।
তারপরে এখান থেকে পড়বো? 4টি স্কন্ধ হ্যাঁ। কখনো কখনো অতীতালম্বন, এখান থেকে পড়েন। 4টি স্কন্ধ কখনো কখনো অতীতালম্বন, কখনো কখনো অনাগত আলম্বন, কখনো কখনো বর্তমান আলম্বন। কখনো কখনো বলা অনুচিত যে 4টি স্কন্ধ অতীতালম্বন বা অনাগত আলম্বন বা বর্তমান আলম্বন। আচ্ছা, আগে পড়ছিলাম আমরা মার্গ 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 দ্বারা, না? এখন হচ্ছে আলম্বন দ্বারা। আচ্ছা, পঞ্চস্কন্ধ কখনো কখনো আধ্যাত্মিক অর্থাৎ আভ্যন্তরীণ, কখনো কখনো বাহ্যিক, কখনো কখনো আভ্যন্তরীণ বাহ্যিক। আচ্ছা, এটা তো বুঝছো। রূপস্কন্ধ অনালম্বন। 4টি স্কন্ধ কখনো কখনো আভ্যন্তরীণ আলম্বন, কখনো কখনো বাহ্যিক আলম্বন, কখনো কখনো আধ্যাত্মিক বাহ্যিক আলম্বন। আবার কখনো কখনো আভ্যন্তরীণ আলম্বন বা বাহ্যিক আলম্বন বা আভ্যন্তরীণ বাহ্যিক আলম্বন বলে বলা উচিত নয়। 4টি স্কন্ধ অনিদর্শন, অদৃশ্যমান, অপ্রতীক, সংঘর্ষণ আকারে অনুৎপাদিত। রূপস্কন্ধ কখনো কখনো স্বনিদর্শন, সপ্রতীক, কখনো কখনো অনিদর্শন সপ্রতীক, কখনো কখনো অনিদর্শন অপ্রতীক। রূপস্কন্ধ হ্যাঁ, কখনো কখনো স্বনিদর্শন সপ্রতীক, কখনো কখনো অনিদর্শন সপ্রতীক। বুঝছেন? এখন অনিদর্শন মানে কি, যেমন আমাদের পঞ্চপ্রসাদ রূপ অনিদর্শন, কিন্তু সব প্রতীক। মানে এখানে রূপস্কন্ধ বলা হচ্ছে যে আচ্ছা পঞ্চপ্রসাদ রূপ। বলেন তো সুকন বাবু, এটা একটু বুঝে দেন তো। পঞ্চপ্রসাদ রূপ অনিদর্শন, কিন্তু সব প্রতীক। চক্ষু প্রসাদ, শ্রোত প্রসাদ, ঘ্রাণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ, এগুলো হচ্ছে যে মানে অনিদর্শন আর কি, যেমন দেখা যায় না কিন্তু সব প্রতীক। মানে সব প্রতীক মানে তাতে যে ইয়া করবে আর কি, আঘাত হবে, তাই তো এটাই তো মানতে না, সংঘর্ষণ আকারে উৎপন্ন হয়। সংঘর্ষণ আকারে উৎপন্ন হবে। হ্যাঁ, সেটাই। স্পর্শ স্পর্শ হয় আর কি, যেটা স্পর্শ হয় আর কি, স্পর্শ হয়। হ্যাঁ, দেখা যায় না কিন্তু স্পর্শ হয়। ওইটা একটা গুণ আর কি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, শেষ এটা না বলতে এক এক শেষ আর কি বলতে। সুকুমার বাবু এর মধ্যে তো একটু করে সাতিপাট্টান সূত্রের আনাপান স্মৃতি ভাবনা আপনারা প্রত্যেকে রবিবারে তো এমনি বন্ধ দেওয়া হয়েছে যার যার ধ্যান করার জন্য। রবিবার প্রত্যেকেই করবেন। শনিবারে বন্ধ দেওয়া হয়েছে, ওই তেমনি বন্ধ ছিল, ভাবনার দিন ছিল শনিবার আর কি। রবিবারে এবং শনিবারে আপনারা 2 দিন ধ্যান করবেন এই পড়ার টাইমে। যদি তো সাথে পাঠান সূত্রটা একটু করে ইয়ে করেন, বাংলাটা এমনি ইয়ার মধ্যে আছে কিনা দেখেন তো গুগলে। নাই বলতে শুধুমাত্র থাকতে পারে মনে হয়। হ্যাঁ, বাংলা আছে তো, আমি একবার গ্রুপে দিছিলাম মনে হয়। তুমি একটা কি দিছিলে মনে হয়, কি বিভঙ্গ দিছিলে মনে হয় একটু আগে। না, বিভঙ্গটা অনেক দূরে পড়ে গেছে তো, অনেকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য আর কি সামনে এনে দিছি, পাওয়ার জন্য দিছিলাম যে। পাইছে? আমি পাই, আমার কাছে নাই বলতে, সুকুমার দাও তো।
বানতে আপনার সূত্র বাংলা দেওয়ার জন্য বানতে হ্যাঁ, ওই যে শুধু ওইটা একটু করে আলোচনা করে দেবো যে কায়ে কোথা থেকে বানতে আনাপান স্মৃতি ভাবনাটা শুধু বানতে হ্যাঁ ওই আপনি একটা বলছিলেন বই কথা মা সাথী মা প্রেম, হ্যাঁ হ্যাঁ বইটা আমি পাইছি, অসাধারণ। এটা আমার এদের মানতে এটা বলছিল। এটা আমি বিশেষ করে ছোট বাচ্চাদেরকে পড়াই, তবে ছোট বাচ্চাদের থেকেও আমাদের বড়দেরও এটা অত্যন্ত প্রীতি আনন্দ, এবং পুরো বিষয়টা নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, তো এই জন্য এটা পুরো ঔপন্যাসিক হয়েছে ব্যাপারটা। হ্যাঁ বানতে এটা অবশ্য পড়লে আমাদের বেশি দেরি লাগবে না, তো বুঝাবুঝি কোনো বিষয় না, নেই, ইজি আছে এটা বানতে, পড়লে সহজ হয়ে আছে। আমি যাবে। সবাই এমনি পুরোটা পড়তে নরমালি পারি নিজে নাই। নিজে পড়তে পারবে, এটা বুঝার কোনো ব্যাপার নাই। নাই নাই বানতে, আমি পড়লে পড়ছি তো, বুঝে যাবে বেশ নিজে কয়েকটা নিজে। পড়ছি। তবে একটু ওখান থেকে যদি বই হতো আরো বেশি ভালো হতো আর কি, কিন্তু পড়তে একটু কষ্ট হয়ে যায় আর কি, ছোট ছোট লেখা তো। বড় করা যায় এগুলো। এমনি বড় করা যায় বানতে, না আমি এমনি প্রিন্ট করে ফেলবো আর কি। আমি কিছু পড়ার পরে মানে চোখ দিয়ে পানি চলে আসছে আর। এখন পাইছেন, ইয়া পাইছেন? হ্যাঁ পান্তে পাইছি। আচ্ছা, আনাপান স্মৃতি। এক লাইন পড়েন। হে ভিক্ষুকগণ, তিনি কি রূপে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। হে ভিক্ষুকগণ, এখানে তিনি অরণ্যে এটা কি ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ভিক্ষমূলে অথবা কোন নির্জন গৃহে গিয়া পদ্মাসন হইয়া উপবেশন করেন, দেহ ঋজুভাবে রাখিয়া নির্বাণ অভিমুখে স্থিতি উপস্থাপিত করেন। তদ অবস্থায় তিনি স্থিতিমান। আচ্ছা একটু করে এটা ইয়া করে চলে যাব আমরা। প্রথম হচ্ছে যে অরণ্য বা বৃক্ষমূল অথবা শূন্যাগার, নির্জন গৃহে। আমাদের কালকে না কদিন এত ধ্যান করতেছে বা এটা করতেছে, এই জাতীয় মার্গফলাদের কোনো দেখা নাই কেন, বুঝছেন? বিদঘুটে প্রশ্ন করে এরকম অনেকজন আছে তো। তারপরে বিদঘুটে না, প্রশ্নটা ঠিকই আছে, প্রশ্নটা বরাবর আছে। তখন আমি ওনাকে এই কথাটা এগুলো বললাম, আমি বলছি সাতিপাট্টান সূত্র পড়েছেন? বলছে হ্যাঁ মানতে পড়েছি অনেকবার। তাই আমি বলছি যে আমি বিশেষ কিছু বলবো না, শুধু আনাপান স্মৃতির এই জায়গাটা একটু আপনি দেখেন এখানে কি বলে। অরণ্য বা বৃক্ষমূল, তবে এই অরণ্য বা বৃক্ষমূলের মধ্যে এই অরণ্যগুলো বিশেষ করে আমরা যেটা দেখছি ভিক্ষুদেরকে এবং অতীত আলোচনা করলে পিটকীয়ভাবে আমরা বিভিন্ন কিছু দেখতেছি যে এটা কারো অধিকারভুক্ত না, এমন জায়গা অধিকারভুক্ত জায়গাতে ধ্যান করলে এটা আমার চাষের জায়গা, এটাকে এখানে বানতে একটা বসে গেছে। হ্যাঁ, তারপরে এখন যেরকম প্রত্যেকে যেরকম ভান থেকে পছন্দ করে না, তখনও এরকম ছিল। এই জন্য যেটা মানুষের ব্যবহার অনুপযোগী জায়গা, ব্যবহার করে না এমন জায়গা মোটামুটি হচ্ছে যে অরণ্য। লোকে যেখানে যায় না সচরাচর, বিশেষ কোনো প্রয়োজনীয় ওটা লাগায় না ওই জায়গাটা, এটা পরিত্যক্তর মতোই, বা অতটুকু পর্যন্ত মানুষের ব্যবহারের বিষয় না। এই জায়গা আপনাকে আগে নির্বাচন করতে হবে। কেন বলেন তো এটা নির্বাচন করতে হবে? মানুষের জায়গা হলে কি কেরেঙ্কাল হবে? স্বত্বাধিকারী থাকবে, জায়গা নিয়ে তালিমালি করবে। হ্যাঁ, এটা আমার জায়গা, আপনি এখানে চাষ করব, আমি এখানে এই গাছ লাগাবো, সেই গাছ লাগাবো, আপনি এখানে বসে আমার এই পরিবেশ নষ্ট করতেছেন। হ্যাঁ, এরকম বলবে। ওরকম বলতে না পারে মতো, কোনো স্বত্বাধিকার না থাকতে পারে মতো ওরকম জায়গা প্রথমে নির্বাচন। ওইরকম জায়গার মধ্যে গিয়ে অরণ্য অথবা বৃক্ষমূল, অরণ্যের মধ্যেও আপনি বৃক্ষমূল সুন্দর করে করতে পারেন, নির্বাচন করতে পারেন। এই বৃক্ষমূল আবার যদি এখানে কোনো লোকালয়ের বৃক্ষমূলে যাইয়ে বসেন, এই আর গাছের তলে কিলে বসে করে না তুলে দিব ঝামেলা, বুঝছেন? ওটাও ওরকম হতে হবে, মানে কারোর স্বত্বাধিকার থাকবে না। এরপরে হচ্ছে যে আরেকটা কি বলছে, নির্জন।
শূন্য গৃহ, এই শূন্য গৃহ ওই মাপের হতে হবে। এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আসছে যে বিশেষ করে বৈরাগ্য থেকে। বৈরাগ্য মাথায় রাখতে হবে। যখন এটা আপনার জায়গা বা আমাদের জায়গা, এরকম কোনো সত্ত্বাধিকার একটা ব্যাপার যদি থেকে থাকে, তাইলে আমি বৈরাগী হতে পারলাম না। বৈরাগী টোটাল পুরো পঞ্চস্কন্ধের প্রতিই বৈরাগী হতে হবে। ফাইনাল বৈরাগ্য উৎপন্ন হয় অরহত হওয়ার পরে, কিন্তু নর্মালি ঋষি মনীষীদের কাছেও কিন্তু এই বৈরাগ্যের ব্যাপার কিন্তু আছে। এই বৈরাগ্যতা বিভিন্ন প্রকারে উৎপন্ন করতেও হয়, আর বৈরাগ্যতা উৎপন্ন না করলেও কিন্তু ধ্যান করাও যায় না। হ্যাঁ, তো যে কোনো ভাবে এই বৈরাগ্য উৎপন্ন করার জন্য যে কলা কৌশলগুলো আমরা অনেকগুলো পড়েছি না, ওইভাবে কলা কৌশল উৎপন্ন করে এটা করতে হয়। করার পরে ওই স্থান নির্বাচন করার পরে আপনি বসতে হবে। কিভাবে বসতে হবে? পদ্মাসন অথবা হাফ পদ্মাসন। হাফ পদ্মাসন নর্মালি বইয়ের মধ্যে সরাসরি মূল ইয়াতে লেখা নাই। কোথায়? যেগুলো আছে এগুলোতে লেখা নাই, তবে আমাদের গুরুভান্তেরা ইয়া করেছেন, এখানে সংযুক্ত করেছেন কথাটা। কারণ সবাই বার্ধক্যতার কারণে, বয়সের কারণে এটা সবাই পারে না, বুঝতে পারে না। হ্যাঁ, এবং অনেকের পা অত দূর পর্যন্ত ইয়া করা যায় না, বাঁকা করা যায় না। তো সেজন্য হাফ পদ্মাসনটা অবশ্যই আনাপান স্মৃতি করার ক্ষেত্রে। এবং চিত্তকে রাখতে বলছে কোথায়? নির্বাণ অভিমুখী। নির্বাণ অভিমুখে কিভাবে করা যাবে? নরমাল আসনে বসলে হবে না? না, আনাপান স্মৃতি এটা কন্ডিশন, এটা এটা কন্ডিশন। আনাপান স্মৃতি ভাবনা করতে হলে এটা বাধ্যগত, আপনাকে হাফ পদ্মাসন করতে হবে। ফুল পদ্মাসন পারেন বা না পারেন, হাফ পদ্মাসন অবশ্যই। মেরুদণ্ড সোজা অবশ্যই, মেরুদণ্ড বাঁকা করলে হবে না, ঘাড় বাঁকা করলে হবে না, এবং মন থাকতে হবে নির্বাণ অভিমুখী। নির্বাণ অভিমুখী মানে হচ্ছে যে কি, আমরা নির্বাণ আলোচনা করছি, নির্বাণ পড়াশোনা করছি, পড়তে পড়তে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে না এখন নির্বাণ সম্পর্কে? বুঝি তো আমরা মোটামুটি, নাকি বুঝি না একদম? নির্বাণ হচ্ছে নিউট্রাল একটা অবস্থা, এদিকে যাইলেও সমস্যা, এদিকে যাইলেও সমস্যা। আমি মোটামুটি কোনো কিছু করতে না দিয়ে চুপচাপ করে রেখে দেওয়ার একটা প্রক্রিয়া। এবং সর্বলোকের প্রতি ভয়দর্শী হয়ে, সর্বলোকেই সমস্যা, দুঃখ, যন্ত্রণা, এগুলো সর্বলোকেই আছে। কোনো লোকে না গেলে, কোনো কিছু না হইলে কোনো সমস্যাও নাই। ওই রকম ঠিক একটা মানসিকতার অবস্থার নামই হচ্ছে যে নির্বাণ অভিমুখী। আমি জাস্ট একটু করে বললাম আর কেমনে, আপনারা নর্মালি পড়েছেন যখন তখন বুঝেছেন। আর যাদের কাছে অপ্রনিহিত, শূন্যতা, তারপরে অনিমিত্ততা, যখন আমরা পড়ছিলাম তখন আপনাদের খুব এটা সুস্পষ্ট হয়েছিল নির্বাণ সম্পর্কে। তিনটা বিষয় আলোচনার মাধ্যমে আমাদের নির্বাণটা পরিষ্কার হয়েছিল। অপ্রনিহিততা, তারপরে শূন্যতা। এই তিনটা দিয়ে, যাই হোক, ওই রকম করে ওই রকম অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য ওইদিকে মুখ করে, ওইদিকে চেতনাকে সমৃদ্ধ করে রাখতে হবে। এই দূর পর্যন্ত আমরা এখন পড়ছি। যে সুকন বাবু, তারপরে তদবস্থায় তিনি স্থিতিমান হইয়া শ্বাস গ্রহণ ও ত্যাগ করেন। দীর্ঘশ্বাস গ্রহণ করিলে তিনি বিশেষ রূপে জানেন।
তারপরে এইগুলো হয়েছে কিনা আগে নিজের মধ্যে দেখবেন। এই সমস্ত সবকিছু ঠিকঠাক থাকলে এবার আপনি ওই চিত্ত যেটা নির্বাণ অভিমুখে আছে ওই চিত্তকে এখন শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনি অ্যাড করবেন। খুব স্মৃতিমান হয়ে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। খুব স্মৃতিমান মানে কি পুরো সজাগী। এই স্মৃতির প্রাথমিক অবস্থা এমন, কিন্তু স্মৃতির লাস্ট পরিস্থিতি কি? অনিত্য দুঃখ অনাত্মা বিচার করতে পারা, এটা লাস্ট পর্যায়ে যাবে। কিন্তু সূচনা কিন্তু আপনি যেটা দিয়ে শুরু করবেন সেটা। আর সেখানে সজাগী কিরকম? এই শ্বাস প্রশ্বাস ছাড়া অন্য কোনো দিকে আমি মানসিকতা বা মনকে এখন নিয়ে যাব না, শুধু শ্বাস প্রশ্বাসই দেখব। কখন কখন? যখন শ্বাস বের হয়, আবার যখন শ্বাস ঢুকে, এবং এটা কন্টিনিউ চলতেই থাকে। ঢুকা এবং বাইর হওয়ার মধ্যেই কিন্তু সারাক্ষণ এটা চলতেই আছে, নাকি না? সুতরাং সারাক্ষণ এই শ্বাস প্রশ্বাসের মধ্যেই মনটা রেখে দিতে হবে। এভাবে যখন মন রাখবেন, স্মৃতি রাখবো, তখন আমরা দেখবো যে মাঝে মধ্যে বড় শ্বাস হয়েছে। লম্বা করে নিজের প্রয়োজনে নিজের শরীর এরকম করে নেয়। এবং এটা আমাদের অনেক কিছু চিন্তা ভাবনার প্রেক্ষিতেও বা শ্বাসের প্রয়োজনীয় নিয়েছে। এটা ছাড়াও আমরা অনেক কিছু চিন্তাতে পড়ে গেছিলাম এতক্ষণ। ওই চিন্তার কারণেও বড় করে শ্বাস নেয়, বড় করে শ্বাস ফেলে। হ্যাঁ, আমাদের মানসিকতার সঙ্গেও এখানের একটা নিবিড় একটা সম্পর্ক হয়ে যায় নানাভাবে। যেভাবে হবে হোক, শ্বাস বড় হইলে বড় হয়েছে, আবার ছোট হইলে ছোট হয়েছে। বড় করে টানলে বড় করে টেনেছে, ছোট করে টানলে ছোট করে টানছে, মিডিয়াম করে টানলে মিডিয়াম করে, যখন যেমন তখন ঠিক সেভাবে জানতে জানতে সজাগ হয়ে ইয়ে করা, স্মৃতি করা, তারপরে উপাসক। এটা তো আপনি বলে দিয়েছেন দীর্ঘশ্বাস এবং হ্রস্বশ্বাসের ব্যাপারে। তিনি সর্বাজ্ঞ, অর্থাৎ ভাষ্যকারের মতে নাভি হইতে নাসিকাগ্রস্ত পর্যন্ত স্পন্দন অনুভূত হয়, এই রূপশ্বাস গ্রহণ ও ত্যাগ করিতে শিক্ষা করেন। দৈহিক ক্রিয়ায় এটা বেশি ডেঞ্জারাস না, মানে অটোমেটিক হয় একটা পর্যায়ে। এটা আপনারা নিজেরাই উপলব্ধি করবেন। এই শ্বাস প্রশ্বাসের মধ্যে এমনভাবে মনোযোগ থাকবে দিতে দিতে এক পর্যায়ে এমন পরিস্থিতি হবে যে আমাদের শ্বাস প্রশ্বাস তো আমরা ফ্যাট পর্যন্ত অনুভব করি এখন নর্মালি, মনোযোগ দিলে আর কি। মনোযোগ না দিলে ফ্যাট পর্যন্ত কখনো অনুভব আমাদের হয় না, নাকি না? মনোযোগ না দিলে ফ্যাট পর্যন্ত যে শ্বাস প্রশ্বাস যে যায়, এগুলো আমাদের অনুভূতি হয়তো হবে না সেটাও। তারপরে এটাতে যখন গভীর মনোযোগ হয়, তখন এই শ্বাস প্রশ্বাসের কারণে আমাদের প্রত্যেকটা শিরা উপশিরায় যে এটা অক্সিজেনের একটা ধাক্কা, এবং এটার সঙ্গে সঙ্গে যে আমাদের পুরো শারীরিক একটা চালন ক্ষমতা তৈরি হয়, এটার যে একটা প্রক্রিয়া, এটার যে একটা ভাইব্রেশন যে তৈরি হয়, এটা ক্রমান্বয়ে বুঝতে পারা যায়। এবং এটা বুঝতে পারার চেষ্টা করা সর্বদেহে। আবার বলেন তো উপাসক লাইনটা। সর্বদেহে তিনি সর্বাগ্যে, অর্থাৎ ভাষ্যকারের মতো নাভি হইতে নাসিকাগ্রস্ত পর্যন্ত স্পন্দন অনুভূত হয়, এই রূপশ্বাস গ্রহণ ও ত্যাগ করিতে শিক্ষা করেন। প্রত্যেকটা জায়গার মধ্যে যাতে স্পন্দন অনুভব করতে করতে, এটা টানলেই তো আমাদের স্পন্দন হয়। অখেয়ালি থাকলে স্পন্দন আমরা অনুভব করি না, কিন্তু খেয়ালি থাকলে অবশ্যই এই স্পন্দনগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় যে লেগে স্পর্শ হয়ে যাচ্ছে, জিনিসটা বের হচ্ছে যাচ্ছে, পুরো বুঝে যায় তখন। এটা বুঝেই করতে হবে। তারপরে দৈহিক ক্রিয়ার শান্তি অনুভূত হয়, তিনি এই রূপশ্বাস গ্রহণ ও ত্যাগ করিতে শিক্ষা করেন। হ্যাঁ, যাতে দৈহিক ভাবে যাতে এটা মানে খুব প্রশান্তির সহিত, স্বস্তির সহিত, খুব বিরক্তির সহিত না, খুব স্বস্তিতে এই শ্বাস গ্রহণের এবং ত্যাগের তিনি শিক্ষা করবেন। তারপরে আজকে এতটুকু থাকলে বানতে ভালো হবে, 30 হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। কালকে আমরা আবার ক্লাস শুরুতে বা শেষের দিকে এটা করার জন্য মনে রাখবেন। কালকে তো বন্ধ না, সোমবারে। কালকে পর্যন্ত 2 দিন বন্ধ। বন্ধে হ্যাঁ, আমার শ্বশুরের অবস্থা খুব খারাপ, একটু আশীর্বাদ করেন সবাই।
আচ্ছা ঠিক আছে, কি নাম যে? সুনীল কান্তি বড়ুয়া বান্তে, সুনীল কান্তি বড়ুয়া। পুণ্যরাশি, সকলের পুণ্যরাশি একত্রিত করে আমাদের উপাসক সুনীল কান্তি বড়ুয়ার উপলক্ষ করে দান করতেছি। আমরা প্রত্যেকে 3 বার সাধুদানের মাধ্যমে ওনাকে পুণ্য দান করব, যাতে সাধু সাধু সাধু। এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করে তথা ধ্যানের আনাপান স্মৃতি ভাবনার কিছু অংশ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র আলভাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।